ইকুয়েশন হয়তো এখানে একটা ছিল, এক্সপ্রেশন ছিল ইকুয়াল টু 0 ছিল, mdx প্লাস ndy ইকুয়াল টু 0 ছিল, কিন্তু ওটাকে ডাইরেক্টলি এভাবে যদি লেখা যায়, যদি এভাবে লেখা যায় df ইকুয়াল 0, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে f ইকুয়াল টু কনস্ট্যান্ট। দিস ইজ সলিউশন। f ইকুয়াল টু কনস্ট্যান্ট একবার ইন্টিগ্রেট করলেই এটা পাওয়া যাবে। এই ধরনের এক্সপ্রেশনে যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা যায় তখন তাকে আমরা বলছি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। d ফাংশন অফ f ইকুয়াল 0, অর্থাৎ পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এই ফর্মে লেখা যায় তখন তাকে আমরা বলছি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। পরে আমরা দেখব কোনো df সমান তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস যখন ছিল তোমাদের জিজ্ঞাসা করছিলাম পার্শিয়াল পড়াইছে, তো পার্শিয়ালে এরকম একটা ফর্ম ছিল, df মানে এটা লেখা যায়, df কে আমরা বলি টোটাল ডিফারেন্সিয়েশন। df সমান লেখা যায় ডেল্টা f ডেল্টা x dx প্লাস ডেল্টা f ডেল্টা y dy, এটা এইভাবে লেখা যায় df মানে, অর্থাৎ দিস ইজ df টোটাল ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন। তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন পড়েছে তখন ছিল দিস ইজ df। তো ওটা তোমরা দেখে নিও যেহেতু ওখানে ছিল তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে, এটা df মানে এটা। অর্থাৎ আমরা এখন বলতে পারি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়ালকে এক্সাক্ট বলা হবে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই ফর্মে লেখা যায়। যদি এভাবে লেখা যায় তবে তাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, লেখা না গেলে এক্সাক্ট বলবো না। তো কোনো ফাংশন ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট কিনা চেনার একটা উপায়, অবশ্যই এক্সাক্ট হওয়ার একটা শর্ত আছে, যে শর্ত দ্বারা আমরা বুঝবো সেটা এক্সাক্ট, সেটাই আমরা প্রবলেম 5 এ তোমাদের সেট করেছি। 5a necessary condition such that a first order differential equation to be exact. So find a necessary condition that a first order differential equation to be exact. অর্থাৎ একটা কন্ডিশন বের করো যাতে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়। বুঝা গেল? কোন শর্তের মেয়ে আমরা এটা দেখি। ডেফিনেশন কি বলছে? অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়ার এক্সিস্ট এ ফাংশন f x, y equal to c such that we can write a first order differential equation as m dx plus n dy equal to এত। অ্যাকর্ডিং টু ডেফিনেশন, আমি জাস্ট ডেফিনেশনটাই আরেকবার লিখেছি। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে যদি এই ফর্মে লেখা যায়, এটা ডেফিনেশন বলছে। This is definition of first order differential equation to be exact. This is definition. যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে এই ফর্মে লেখা যায় তাহলে ওই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে আমরা বলছি এক্সাক্ট। তো এটা ডান দিকে জিরো থাকতে পারে, আমরা জিরোটা লিখিনি, জাস্ট ফর্মটা লিখেছি। এটা ইকুয়েশনের তো ডান দিকে জিরো ছিল, তাই না? mdx প্লাস ndy ইকুয়াল টু 0, এই যে এখানে আছে 0, তার মানে ডেল্টা এফ ডেল্টা এক্স ডিএক্স প্লাস ডেল্টা এফ ডেল্টা ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 যদি এই ফর্মে লেখা যায় কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, তাহলে আমরা বলবো ওই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট। আচ্ছা, এটা যেহেতু ইকুয়াল সাইন, এখানে ইকুয়াল আছে, তো দুই পাশে দুটা যদি ইকুয়াল হতে হয়, আর ডিএক্স এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট অপারেটর, ডিওয়াই আরো একটা ইন্ডিপেন্ডেন্ট অপারেটর, তাহলে এইটা সমান হওয়ার শর্ত কি? dx এর কোএফিসিয়েন্ট দ্বয় অবশ্যই সমান হবে, তাই না? অথবা দুই পাশ থেকে dx এবং dy এর কোএফিসিয়েন্ট যদি ইকুয়েট করি তাহলে দুইটা ইকুয়েশন পাবে। দেখো, এটা একটা, এটা একটা। dx এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে বাম দিকে আছে m আর ডান দিকে আছে ডেল্টা f বাই ডেল্টা x, আর dy এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে, মানে ইকুয়েট মানে সমীকৃত তোমরা বলো,
ইকুয়েট করলে dy এর কোফিসিয়েন্ট ইকুয়েট করলে ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই আছে আর এন আছে, সো ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইকুয়াল এন। ওকে, কোফিসিয়েন্ট ইকুয়েট করলে তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু পড়েছো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে দেখো এটা ছিল এম কে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে কি লেখা হয় ডেল্টা এম বাই ডেল্টা ওয়াই না, ডেল্টা সাইন লেখা হয়েছিল পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে, মনে আছে? ডি সিম্বল না, ডেল্টা সিম্বল ব্যবহার করা হয়েছিল। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে কিভাবে লেখা যায়? ডেল্টা এম ডেল্টা ওয়াই ইকুয়াল ডেল্টা স্কয়ার এফ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। এটা কি সবার জানা আছে? পার্শিয়াল যেহেতু পড়েছো। স্যার পার্শিয়ালে করাই ছিল স্যার। এটা বুঝতে পারলে কিনা দেখো এভাবে লেখাটা, এক ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট এক্সপ্রেশন ঠিক আছে কিনা দেখো। এম কে ওয়াই এর সাপেক্ষে লেখা হয় কি ডেল্টা এম ডেল্টা ওয়াই না, জি স্যার। আর ডেল্টা এফ ডেল্টা এক্স কে যদি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি জি স্যার। ডেল্টা স্কয়ার এফ ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। ওকে, জি স্যার। আর এই পাশের এক্সপ্রেশনটাকে আমরা এক্স এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করছি, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি। দেখো তো ডেল্টা এন বাই ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা স্কয়ার এফ বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, দেখা যায়? জি স্যার। যদি এভাবে লেখা যায় তো তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল যেখানে পড়েছো সেখানে আরেকটা জিনিস ছিল, এই দুটা সমান ডেল্টা স্কয়ার এফ ডেল্টা স্কয়ার এফ, অর্থাৎ কোন এফ একটা ফাংশনকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট তারপরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট প্রথমটা, আর এইটা যেটা বোঝাচ্ছে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পরে এফ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, অর্থাৎ আগে এক্স পরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট একটা, আর একটা হলো আগে ওয়াই পরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। বলছে যাই করুক না কেন এরা দুইজন সমান হয় পার্শিয়ালে, অর্থাৎ এফ কে তুমি একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আগে পরে যাই করো না কেন দুইজনের ভ্যালু সমান হয়। সেজন্য আমি এখানে লিখে রেখেছি সিন্স দিস ইকুয়াল টু দিস, অর্থাৎ এফ কে একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, এক পাশে প্রথমে এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই এর সাপেক্ষে, আর ডান পাশে প্রথমে ওয়াই এর সাপেক্ষে পরে এক্স এর সাপেক্ষে। এই যে কাজই করে না কেন এরা মান সমান দেয়। এক্সাম্পল তোমাদের মনে না থাকলে হয়তোবা তোমরা দেখেছো, এখানে একটা প্রমাণ আমি একটা এক্সাম্পলের মাধ্যমে প্রমাণ দিই। সে এফ ইকুয়াল টু তোমাদের একটা ফাংশন দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা তোমরা এটা বলো তো যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি প্রথমে এটা কি হয়? ডেল্টা এফ ডেল্টা এক্স সমান কি লেখা যায়? 2x y square. 2x y square. 2x y square, ওকে, 2x y square। আর তারপরে আবার আমরা যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অপারেটর প্রকাশ করা হয় এভাবে ডেল্টা স্কয়ার f ডেল্টা y ডেল্টা x, তাই না? ডেল্টা y ডেল্টা x, এটা করলে কি হবে? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, আবার প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিয়ে এবার y এর সাপেক্ষে, তাহলে কত হবে? অর্থাৎ এটাকে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। 4xy স্যার। 4xy 4xy। আচ্ছা এবার দেখো তো প্রথমে ডিফারেন্সিয়েট করো y এর সাপেক্ষে ডেল্টা এফ ডেল্টা ওয়াই, প্রথমে y এর সাপেক্ষে কি হয়?
2x স্কয়ার y না 2y x স্কয়ার না? জি স্যার ঠিক আছে। একই কথা। এবার যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো ওইটাকে, ডাবল ডেরিভেটিভ হয় এটাকে, এবার x এর সাপেক্ষে, অর্থাৎ যেটা ছিল আমাদেরকে সেটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে কি হবে 4xy 4xy। তার মানে আগে x পরে y, এটা আসলে কোনো ব্যাপার না, একই রেজাল্ট দিবে। কার সাথে আগে ডিফারেন্সিয়েট করলে আর কার সাথে পরে ডিফারেন্সিয়েট করলে মূলত একই রেজাল্ট দিবে। বোঝা গেল? তো আমি এই কথাটাই লিখেছি, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে দেখো আমি লিখেছি সিন্স ডেল্টা স্কয়ার f ডেল্টা y ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা স্কয়ার, এই যে এখানে লিখেছি সিন্স দিস ইকুয়াল টু দিস। যদি এটা সমান হয় এরা দুজন, তাহলে আমরা এই উপরের দুটো এক্সপ্রেশন থেকে কি লিখতে পারি? এই দুটো এক্সপ্রেশন থেকে যে ডেল্টা এম ডেল্টা ওয়াই আর ডেল্টা এন ডেল্টা এক্স সমান হবে, তাই না? যেহেতু উভয়েরই ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ দুটাও সমান হয়ে যাবে, তাই না? জি স্যার এটাই হলো সেই কন্ডিশন, যে কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা ডিফারেন্স, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট কিনা। এক্সাক্ট কিনা, এক্সাক্ট হলে তার সলিউশন পদ্ধতি আলাদা। আচ্ছা, এটা হলো কন্ডিশন। এই কন্ডিশনটা আমরা খেয়াল করি, ডেল্টা এম ডেল্টা, অর্থাৎ এম যেটা ডিএক্স এর কোএফিসিয়েন্ট যেটা, তাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, আর যেটা ডিওয়াই এর কোএফিসিয়েন্ট এন তাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, এই দুটো যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আমরা তোমাদেরকে পড়াচ্ছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমাদের পুরা কোর্সে সব জায়গায় অর্ডিনারি ডিফারেন্সিয়েশনই থাকবে, এবং এটাও অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। তবে এই অর্ডিনারি ডিফারেন্সিয়েশনটা সলভ করার ক্ষেত্রে আমরা একটু পার্শিয়ালের সহযোগিতা নিচ্ছি, আর কিছু না। বুঝতে পারছো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সহজে এই একটি জায়গায় কেবল তোমাদের পুরো সিলেবাসে একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সহযোগিতা নিব, আর কোথাও নিব না। বুঝে গেল? এই এক্সাক্ট মেথডের যেটা, সেটা সলভ করতে গিয়ে একটু পার্শিয়ালের সহযোগিতা লাগে। যাই হোক, প্রবলেম 6 দেখো আমরা বুঝতে পারবো কোন এক্সাক্ট। প্রবলেম 6 দেখো, তোমাদের মনে হয় বলেছিলাম একটা এক্স ফাংশন আর একটা ওয়াই ফাংশন যদি যোগ আকারে থাকে তাকে ভেরিয়েবল সেপারেট করা যায় না, এটা মনে আছে? স্যার জি স্যার জি স্যার। বুঝলাম না, ওই যে কথা বেঁধে আসছে। আচ্ছা দেখো আমি বলছি, এটা যেহেতু যোগ আকার আছে, ভেরিয়েবল সেপারেবল মেথডে এটা সলভ করতে পারবে না। ভেরিয়েবল সেপারেবল মেথড খুব সব থেকে স্যার সহজ, মনে আছে স্যার, ডাইরেক্টলি গুণ ইন্টিগ্রেট আকারে করলে। থাকলে আমরা x হ্যাঁ এবং y সেপারেট করতে হ্যাঁ, এবং পারি। সেপারেট করাটাও খুব সহজ ছিল। ওকে, তো আমরা এই যে ডিএক্স এর কোএফিসিয়েন্টের নাম দিলাম m, আর ডিওয়াই এর কোএফিসিয়েন্টের নাম দিলাম n। m কে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে দেখো তো, আর n কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে? স্যার সেম হচ্ছে স্যার। হ্যাঁ, y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে x কনস্ট্যান্ট, তার মানে এটা 0 হয়ে যাবে, আর এই 4xy কে, x তো কনস্ট্যান্ট, তাহলে 4x কনস্ট্যান্ট গুণ আকারে থেকে y এর ডিফারেন্সিয়েট 1 হবে, তাহলে 4x হবে। ডান দিকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 4x হবে, আর এটা তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তার মানে বোথ আর সেম। যেহেতু সেম, তার মানে হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 যেটা, সেটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ বলো। ইকুয়েশন 1 হলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার এখানে আমরা বলতেছি m কে আমরা কি জন্য x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম না?
মানে উল্টাটা কেন করলাম না? আমরা তো কন্ডিশন এখানে বের করে এসেছি, যে কন্ডিশন বের হয়েছে সেই অনুসারে কাজ করব, তাই না? তাছাড়া তো হবে না। এখানে কন্ডিশন আমরা বের করেছি, কিন্তু এম কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আর এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে কন্ডিশন বের করেছে, এখন ওটাই ব্যবহার করব। এখন কেন করলাম এই জায়গায়, মানে কন্ডিশন তৈরি করার সময় একটা প্রশ্ন আসতে পারে, অঙ্ক করার সময় না। এখানে কেন করলাম দেখো, এখানে এই জন্য করেছি, এখানে দেখো এফ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আছে। এখন যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আর এই পাশে এফ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আছে, আমি যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে এই যে সিন্স এই দুটো যে ইকুয়াল, এটা আমরা বলতে পারবো, তাহলে কন্ডিশন তৈরি করা যাবে। না হলে তুমি দেখো এম কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি দাঁড়াবে আমি তোমাকে দেখাচ্ছি। ডেল্টা এম ডেল্টা এক্স ইকুয়াল ডেল্টা স্কোয়ার, তোমরা যেহেতু পার্শিয়াল পড়েছো ইজিলি লিখতে পারবে, ডেল্টা স্কোয়ার এফ ডিভাইডেড বাই কি লেখা যাবে, ডেল্টা এক্স স্কোয়ার, তাই না? বুঝলাম কিনা? যদি এটা হতো, আর ডেল্টা এন ডেল্টা ওয়াই যদি হতো, এটা বুঝতে পারছো কি? যদি এটা হতো, কেন করলাম না, ও যেহেতু প্রশ্ন করলো, তাহলে এটা কি লিখতে, এই তোমরা বুঝতে পারলে কিনা দেখো, এটা হতো না? জি স্যার। এম কে যদি এক্স এর সাপেক্ষে আর এন কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, এখান থেকে দেখো তো কোনো শর্ত তৈরি করা যায় কিনা। এরা দুইজন তো সমান না, এক্স এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ এফ কে আর ওয়াই এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ এরা সমান না। তা আমি এমন কোনো কিছু করতে পারছি না, বা এরা দুইজন যোগ করলেও যে কিছু একটা জানি আমরা, তাও জানি না। যেহেতু এখান থেকে কোনো তথ্য জানি না, এখান থেকে আসলে কোনো কন্ডিশন তৈরি করা আমার মনে হয় সম্ভব না। কিন্তু আমরা যদি উল্টা কাজটা যখন করলাম, আর আমরা জানি ওই আগে এক্স পরে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলেও যা হয়, আগে ওয়াই পরে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলেও তাই হয়, এটা জানি। তার মানে ওখান থেকে আমরা একটা কন্ডিশন তৈরি করতে পারছি। এই জন্য এম কে ওয়াই এর সাপেক্ষে আর এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, যাতে এই দুটো সমান লিখে আমরা এই কন্ডিশনটা তৈরি করতে পারছি। ক্লিয়ার? কেন আগে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম? সবাই ক্লিয়ার? জি স্যার। একটা কন্ডিশন তৈরি করতে পারছি, এই জন্য করলাম। এখন ওইটাই হলো আমাদের কন্ডিশন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট যাচাই করার জন্য। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যেহেতু সমান, তার মানে এটা হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি এরা সমান হয় বা এরা এক্সাক্ট হয়, তাহলে সেখানে আমাদের একটা ফাংশন এফ থাকবে, যাতে করে আমরা এটা লিখতে পারি ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এম লিখতে পারি, ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু এন লিখতে পারি। যদি এক্সাক্ট হয় তাহলে এটা লেখা যাবে, এক্সাক্ট না হলে লেখা যাবে না। কি জন্য লেখা যাবে দেখো, এটাও লেখা আছে উপরে, দেখো এই যে এখানে লেখা আছে, দেখো এক্সাক্ট হলে যেটা লেখা যায় এখানে লেখা আছে, দেখো ডেল্টা এফ বাই ডেল্টা এক্স সমান এম আর ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই সমান এন। যদি এক্সাক্ট হয় তাহলে এই ফর্মে লেখা যায়। যদি কোনো ফাংশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয় তাহলে তাকে এভাবে লেখা যায়। আর এভাবে লেখা যাওয়ার অর্থ হলো এম সমান ডেল্টা এফ বাই ডেল্টা এক্স লেখা যাবে, এন সমান ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই লেখা যাবে। ওইটাই ওখানে গিয়ে তুলে ধরেছি, যেহেতু এক্সাক্ট সেহেতু এম সমান ডেল্টা এফ বাই ডেল্টা এক্স লেখা যাবে আর এন সমান ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই লেখা যাবে। এখানে দেখো ওইটাই লিখেছি, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স সমান এম লেখা যাবে আর ডেল্টা এফ বাই ডেল্টা এন সমান এন লেখা যাবে। বোঝা গেল? ওই ডেফিনিশনের ওখান থেকে নিয়ে আসা হয়েছে, অন্য কোনো জায়গা থেকে না। কিন্তু তোমরা আবার কিভাবে আসলো মনে করবে, ওই অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল, কোন ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে এটা লেখা যাবে, কোন ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে এটা লেখা যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এম মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমাদের এখানে আছে, এম এম এমটার মান ধরে দাও, এই যে এম ডিফারেনশিয়াল ইকুয়েশনে আছে। আরেকটু উপরে তুলি,
এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা হলো m, এটা হলো n। ওকে, সো আমরা m এর মান এখানে বসিয়ে দিয়েছি, ইকুয়েশন নাম্বার 2 দিয়েছি, এখানে n এর মান বসিয়ে দিয়েছি, ইকুয়েশন নাম্বার 3 দিয়েছি। ওকে, এখনো যা করছে অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডেল্টা m বাই ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা f বাই ডেল্টা x ইকুয়াল টু m আর ডেল্টা f বাই ডেল্টা y ইকুয়াল টু n। দুটা ইকুয়েশন আছে আমাদের হাতে, এখান থেকে আমাদের টার্গেট হলো f বের করা। f টাই আসলে সলিউশন, f টাই হলো সলিউশন। আচ্ছা, তো এখান থেকে যদি f বের করতে হয়, দেখো আমাদের এখানে 2 নম্বর যে ইকুয়েশনটা আছে এটা ইন্টিগ্রেট করা আছে ডেল্টা f বাই ডেল্টা x, মানে কি f কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আছে পার্শিয়ালি, তাই না? তো এখান থেকে f বের করতে হলে আমরা কি করতে পারি বলো তো? ডেল্টা f বাই ইন্টিগ্রেশন ডেল্টা করতে হবে স্যার। x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? জি স্যার। আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি, দেখো ইন্টিগ্রেট করলে কি হয়, f হয়, দিস ইজ পার্শিয়ালি ইন্টিগ্রেট, কারণ এখানে ইন্টিগ্রেট করতে পারবে, কিন্তু আমরা তোমাদের মনে হয় বলেছিলাম, ইন্টিগ্রেশন। জি স্যার। তোমাদের মানে বলেছিলাম y dx এটা ইন্টিগ্রেট করা যায় না, তাই না? এটা বলেছিলাম না যে জি x স্যার। dx ইন্টিগ্রেট করা যায়, কিন্তু যখন পার্শিয়ালি ঘটনা হবে তখন কিন্তু y টা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখনও কিন্তু ইন্টিগ্রেটটা আবার করা যাবে। তো যেহেতু এটা পার্শিয়াল, বুঝতেই পারছো যে পার্শিয়াল অপারেটর, অর্থাৎ এই ক্ষেত্রে x y মিক্সার থাকলেও সমস্যা নেই, ইন্টিগ্রেট করা যাবে। যার সাথে ইন্টিগ্রেট করবে সে ভেরিয়েবল আর অন্যজন কনস্ট্যান্ট, তোমরা নিজেরা জানো এটা। তার মানে এখানে ইন্টিগ্রেট করলে উইথ রেসপেক্ট টু x ইন্টিগ্রেট করলে কি হবে, f হবে, x এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেট করলে কত হবে, x কিউব ডিভাইডেড বাই 3, 3 থেকে কেটে গেলে x কিউব। ওকে, এই পাশেরটা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি হবে, 4xy কে, y কিন্তু কনস্ট্যান্ট, x এর সাথে ইন্টিগ্রেট করলে 4y থেকে গেলে x স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, x এর ইন্টিগ্রেট, তাই না? x স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 কেটে গেলে 2x স্কয়ার y। বোঝা গেছে? জি স্যার। আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এখানে কিন্তু y নিজেও কনস্ট্যান্ট কিন্তু, so this is integrating constant function of y, integrating constant। okay, integrating constant f of y, তার মানে this is integrate, already f আমাদের তৈরি হয়ে গেছে, তবে এই যে f of y এটা তো অজানা থেকে গেল, এইজন্য f টা তৈরি হয়েও হলো না। আমাদের f টাই খুঁজে বের করতে চাচ্ছি, কিন্তু f টা এখনো ক্লিয়ার হলাম না, এই এর মধ্যে একটা এক্সট্রা ফাংশন রয়ে গেল। ওটার মান যদি f of y এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হয়ে গেল, তাহলে f এর আর ঝামেলা থাকবে না, ক্যাপিটাল F, যেটাকে আমরা সলিউশন বলছি। ওকে, তো এই যে f আমরা একবার ইন্টিগ্রেট করে পেলাম, 2 কে ইন্টিগ্রেট করে পেলাম x এর সাপেক্ষে f পেলাম, এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো একটা সুন্দর জিনিস পাওয়া যাবে। y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল্টা f বাই ডেল্টা y, হাউএভার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কিন্তু x কিউ এর ডিফারেন্সিয়েট 0, y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, x কিউ এর ডিফারেন্সিয়েট 0, এটার ডিফারেন্সিয়েট কত হবে, 2x স্কয়ার y কে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট 2x স্কয়ার, তাই না? জি স্যার। আর f অফ y কে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কি হবে, যেহেতু ফাংশনের মান দেওয়া নাই আমরা f প্রাইম y লিখলাম। ওকে, মান দেওয়া থাকলে না তাকে ডিফারেন্সিয়েট করে লিখতে, মান দেওয়া নেই তাহলে লিখলাম কি f প্রাইম y। ক্লিয়ার? জি স্যার। এখন এই কাজটা করলাম এই জন্য, দেখো এই পাশে কিন্তু ডেল্টা f বাই ডেল্টা y এর মান দেওয়া আছে এইটা, এই যে 2x স্কয়ার প্লাস 2y এটা দেওয়া আছে, যদি আমি এখানে বসাই দিই তাহলে দেখো এখান থেকে f প্রাইম y এর মান চলে আসছে, f প্রাইম y সমান 2y আসছে, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা উভয় পক্ষকে যদি বাদ দিয়ে দিই তারপর f প্রাইম y সমান 2y আসছে। তার মানে f অফ y সমান, এটা ডিফারেন্সিয়েশন ফর্মে আছে, f প্রাইম y ইকুয়াল টু 2y, তাহলে f অফ y সমান ইন্টিগ্রেট করে দিলে y স্কয়ার হয়ে যায়। ওকে, এই যে বোঝা গেছে কি, এটা f প্রাইম y সমান যদি 2y হয় তাহলে f অফ y সমান কত, জি স্যার, ইন্টিগ্রেশন করা হয়েছে স্যার।
এই যে এফ যেটা পেয়েছিলাম, সেখানে এই যে এফ অফ ওয়াই একটা এক্সট্রা ঝামেলা ছিল, সেটার মান কিন্তু বের হয়ে গেছে। এখানে বসাই দিলেই হবে, অর্থাৎ এই ওয়াই স্কোয়ারটা এখানে বসাই দিলে ওটাই সলিউশন। ওয়াই স্কোয়ার দ্যাট মিনস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাদের সলিউশনে বলা ছিল এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই সলিউশন। এটা হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর। বুঝে গেল? খুব ডিফিকাল্ট কিছু হবে না। এর পুরো প্রসেসটা কি, প্রথমে তো যাচাই করে নিতেই হবে তোমাকে এটা এক্সাক্ট কিনা কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো মেথড আছে, তোমাদেরকে বলে রাখি, কোনো ইকুয়েশন এক্সাক্ট না দেখা গেল তাহলে তুমি পরীক্ষার খাতা কি করে বুঝবে? তুমি এতদূর ক্যালকুলেশন করে দেখলে এরা সমান হলো না, তখন তুমি কি করবে? আবার কেটে দিয়ে নতুন মেথডে যাবে? তার চাইতে প্রথমেই বুঝতেই পারছো দিস ইজ এম, দিস ইজ এন, মুখে মুখে হিসাব করে নিবে, খুব শর্টলি, বেশি সময় লাগবে না। এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বোঝা যাচ্ছে 4x হচ্ছে, এটাকে ওয়াই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 4x হচ্ছে। তো সাথে সাথে মনে মনে একটা হিসাব করে নিলে, যদি সমান মনে হয় তখন তুমি স্টার্ট করবে অঙ্কটা। আদারওয়াইজ যদি এক্সাক্ট না হয়, তুমি কিছুক্ষণ অঙ্ক করার পরে আবার কেটে দিয়ে নতুন ভাবে অঙ্ক, অনেকে দেখে করে, তো ওইভাবে অঙ্কগুলো তোমার তো সময়টা লস। মুখে মুখে হিসাব করাটার সময় যতটুকু লাগবে সেটা হলো হয়তো বা 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় ব্যয় হবে, কিন্তু অঙ্কটা লিখতে গেলে দেখা গেল 2 মিনিট বা 1.5 মিনিট সময় ব্যয় হবে। এই 1.5 মিনিট কেন তুমি সময় ব্যয় করবে? এজন্য প্রথম মুখে মুখে যদি সমান হয় এখন অঙ্ক করতে শুরু করবে। বুঝা গেল? যাতে করে অঙ্কটা কেটে যায়। এর প্রসেসটা কি, প্রথমে সমান কিনা দেখে নিলে, সমান যদি হয় তাহলে তুমি লিখবে ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এম আর ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু এন লিখবে। ওকে, এটা লিখবে। এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, কাজ একই। প্রথমে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই পাশ থেকে সেই এই মানটা বসিয়ে দিবে, সেখান থেকে এফ প্রাইম ওয়াই এর মান বের হয়ে যাবে বা এফ অফ ওয়াই এর মান বের হয়ে যাবে। বের হয়ে গেলে সেই মানটা এখানে বসাই দিবে, তাহলেই সলিউশন হয়ে গেল। সলিউশন প্রসিডিউর বোঝা গেল? 2 নম্বর থেকেও যাত্রা শুরু করা যায়, 3 নম্বর নিয়েও কাজ করা যায়। 3 নম্বরটা নিয়ে কাজ করলে কি করবে? প্রথমে এটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, পরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, সেই মানটা এখান থেকে বসিয়ে দিবে, দেখবে যে সেখান থেকে এফ অফ এক্স নামে একটা ফাংশন পাওয়া যাচ্ছে। মানে একই ভাবে কাজ করতে পারো। তো যাই হোক, ওয়াই পক্ষ থেকে দরকার নেই, তোমরা একদিক থেকে মনে রাখো। কাজটা কিন্তু বোঝা গেছে যে কি কাজ করব? প্রথমে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট, পরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই পাশের মানটা বসিয়ে দিয়ে ইকুয়েট করে আমরা এখানে এফ অফ ওয়াই এর মান বের করব। এফ ওয়াই এর মানটা এফ ফাংশনে বসাই দিব, তাহলে সলিউশন হয়ে যাবে। দিস ইজ রিকোয়ার্ড সলিউশন। ক্লিয়ার? কমপ্লিট প্রসিডিউরটা বোঝা গেছে? খুব জি বড় না। স্যার। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি ক্লিয়ার করে দিই। অনেক সময় বলতে দিস ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এফ অফ ওয়াই কেন লিখলাম? এটা একটা কোশ্চেন থাকতেও পারে, তাই না? জি স্যার। তো মনে করো যে এফ ইকুয়াল টু, তোমরা অনেক সময় একটু গভীরভাবে চিন্তা করো না, এফ অফ সে এক্স স্কোয়ার, একটা সহজ ফাংশন লিখলাম, প্লাস 2, বা আচ্ছা আমি বারবার এফ না লিখে, অথবা হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস সি, হতে পারে এক্স স্কোয়ার প্লাস সি, হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হতে পারে এফ ফাংশনটা হতে পারে যে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব, যে কোনো ভাবেই লেখা যেতে পারে এফটাকে। তো এফটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে তোমরা বলতে পারবে যে কি হবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে? পার্শিয়ালি, এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কি লেখা যেতে পারে? সবগুলাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x। প্রথমটা 2x হবে, দ্বিতীয়টা
দ্বিতীয়টা এটা 2x ই হবে স্যার। সবগুলোই 2x স্যার। এটাও 2x হবে, এটাও 2x হবে। ওকে, জি স্যার। এখন তোমরা এটা কি জানো যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় ওটাকে আবার ইন্টিগ্রেট করলে আগের ফাংশনে ফিরে আসে? জি স্যার। জি স্যার। সবাই জানো তো? তাহলে এটাকে যদি এখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি লিখবে? f হবে, তাই না? x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে f হবে না? x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে জি স্যার। জি স্যার। f হবে। f ইকুয়াল টু ইন্টিগ্রেট করলে 2x কে ইন্টিগ্রেট করলে কত হয়? x স্কয়ার। x স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 কেটে গেলে x স্কয়ার। ওকে, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখবে। প্লাস দিস ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখন 2 তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, c লিখলে সেও ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, y স্কয়ার সেও ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এখানে y কিউ। এখন যদি তুমি শুধু c লিখতে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাহলে কি হবে? c বলতে আমরা কি বুঝি জানো? ওই 2 3 4 5 6 এইসব ডিজিট বোঝায়, তাই না? জি স্যার। তো আমার এখানে 2 বা c সেটা হলো, তাহলে y স্কয়ার বা y কিউ তো থাকতে পারতো। ইন্ডিকেটিং y স্কয়ার বা y, আমার অরিজিনাল ফাংশনে y স্কয়ার থাকতে পারতো। অরিজিনাল ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েট করে আমি 2x পেয়েছি, আমি ইন্ডিকেট করতে ওটাকেও তো ফিরে আসার দরকার ছিল। অর্থাৎ আমি c কেন, আমি তো c এর বদলে y স্কয়ারও লিখতে পারি, আমার আসার দরকার ছিল। তো c সমান y স্কয়ার লিখতে পারি না, বা y কিউবও তো আমার অরিজিনাল ফাংশনে থাকতে পারতো। তো ইন্ডিকেট করে তো y কিউব পাওয়া যাবে কি যদি আমি শুধু c বসাই? তো আমি এখানে c না বসিয়ে আমি এখানে বসালাম ফাংশন অফ y। ফাংশন অফ y এর মান 2 হতে পারে না? হতে পারে স্যার। ফাংশন অফ y এর মান c হতে পারে, ফাংশন অফ y এর মান y স্কয়ার হতে পারে, ফাংশন অফ y এর মান y কিউব হতে পারে, তাই না? যেটা খুশি হতে পারে। তার মানে এই ফর্মকে ডিফারেন্সিয়েট করলে দেখো এই 2x হয়। আমি বলতে পারি x স্কয়ার প্লাস ফাংশন অফ y কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। ক্লিয়ার? জি স্যার। পার্শিয়ালি। জি আবার স্যার। তাহলে 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে? x স্কয়ার প্লাস f অফ y হবে না? অবশ্যই অল্টারনেট হতে হবে তো। x স্কয়ার প্লাস ফাংশন অফ y, x স্কয়ার প্লাস ফাংশন অফ y কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে 2x ই হয়। সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে 2x কে ইন্টিগ্রেট করলে কি হতে হবে? অবশ্যই x স্কয়ার প্লাস ফাংশন অফ y হবে। মানে রিভার্স তো ঠিক থাকবে, তাই না? এখনো কেউ যদি না বুঝতে পারে বললো যে x স্কয়ার প্লাস f অফ y কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2x হবে। তাহলে 2x কে ইন্টিগ্রেট করলে অবশ্যই x স্কয়ার প্লাস f অফ y হবে। অর্থাৎ পার্শিয়ালি ইন্টিগ্রেট করার সময় সাধারণত ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা যে ভেরিয়েবলটা কনস্ট্যান্ট আকারে আমরা ধরেছিলাম সেই ভেরিয়েবলের ফাংশন আকারে লিখতে হয়। বুঝা গেল? শুধুমাত্র c কনস্ট্যান্ট বা a কনস্ট্যান্ট যেগুলো লিখি বা k কনস্ট্যান্ট লিখি ওগুলা দিয়ে হবে না। অর্থাৎ যে ভেরিয়েবলটা কনস্ট্যান্ট আকারে আছে, এই যে এখানে আমরা ইন্টিগ্রেট বা ডিফারেন্সিয়েট যাই করি না কেন x এর সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে। সো এখানে কনস্ট্যান্ট কিন্তু y। সো দিস কনস্ট্যান্ট কে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কে আমরা লিখবো ফাংশন অফ y। ক্লিয়ার? জি স্যার। এই ওকে, তাহলে এটা হলো আমাদের ওই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের সলিউশন পদ্ধতি। আচ্ছা, এই সলিউশনটাও কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করা হয়েছে, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে এটা বের করা হয়েছে। একবারে ইন্টিগ্রেট কিন্তু এখানে ঘটে, এটা হয়তো মেথডটা একটু ভিন্ন আঙ্গিকে গিয়েছে মনে হয় যেন। না, ইন্টিগ্রেট যে একবার করা হয়েছে তার কারণ হলো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্টটা আগেই f ইকুয়াল টু c কনস্ট্যান্ট লিখেছি, তা না লিখে এই যে এখানেও একটা কনস্ট্যান্ট লিখতে, এখানে একটা ইন্টিগ্রেট করে একটা কনস্ট্যান্ট লেখা যেত, তাই না? y স্কয়ার প্লাস c। তা আমি ওখানে না লিখে এই যে ফাইনালে লিখেছি সলিউশন লেখার সময় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যা খুশি। এখানে আমরা আরেকটা एग्जांपल দিয়েছি, দেখো 7 সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। প্রথমে আবার বলছি ডেল্টা m বাই ডেল্টা y ইকুয়াল ডেল্টা n বাই ডেল্টা x, মুখে মুখে হিসাব করে ফেলবে, যদি সমান হয় তাহলে অঙ্কটা করবে। এই অঙ্কটা হলো একটা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করেছি y অফ 0 ইকুয়াল টু 2। তোমরা জানো এই কন্ডিশন থাকলে কি করতে হয় সেটাও জানো। এখন দেখো
এই অঙ্কটা এক্সাক্ট, ডেল্টা এম বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা এন বাই ডেল্টা এক্স হচ্ছে এক্সাক্ট। আর এক্সাক্ট হলে আমরা লিখতে পারি ডেল্টা এফ বাই ডেল্টা এক্স সমান এটা লিখতে পারি, আর ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই সমান এটা লিখতে পারি। এটা ডেফিনেশনই বলছে এফ কে খুব সহজ, একবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, দিয়ে এই পাশের ওয়াই এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এখানে এফ প্রাইম ওয়াই সমান এটা পাওয়া গেল, ওখান থেকে এফ অফ ওয়াই সমান এটা পাওয়া গেল, এই এফ অফ ওয়াইটা এখানে বসিয়ে দাও, তাহলে দিস ইজ সলিউশন। এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই হলো আমাদের সলিউশন। ওকে, ডিফিকাল্ট কি না, সহজ আছে? প্রসিডিউরটা বোঝা গেছে? তবে এখানে ইনিশিয়াল কন্ডিশন যেহেতু দেওয়া আছে, এই সি এর মান বের করে ফেলবে, সেটা হলো এক্স এর ভ্যালু 0 বসাবে, ওয়াই এর ভ্যালু 2 বসাবে, এখানে বসালে পরে এটা পাওয়া যাবে সি ইকুয়াল টু -2। এখানে জাস্ট সি এর ভ্যালু এখানে -2টা, এই -2টা সি এর এখানে বসাই দিবে, তাহলে দিস ইজ সলিউশন। এই যে এখানে -2টা বসিয়ে দিয়েছি। ওকে, এই ডেফিনেশন কি বলছিল মনে আছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের, যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট বলা হবে যদি এই ইকুয়েশনটা লেখা যায় ডি এফ ইকুয়াল টু 0 এই আকারে যদি লেখা যায়, তাহলে বলছিলাম যে এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো? ডেফিনেশন তো এটাই। জি স্যার। তো যদি এইভাবে লেখা যায়, তাহলে এতক্ষণ আমরা যে কাজ করলাম এগুলা করব কেন? দেখো, এটা যদি এইভাবে লেখা যায়, তাহলে এটাকে একবারে ইন্টিগ্রেট করলে কি হয় বলতো? আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল একবার ইন্টিগ্রেট করলেই তো সলিউশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে একবার ইন্টিগ্রেট করলে ডিফারেন্সিয়েশন অফ এফ, তাকে একবার ইন্টিগ্রেট করলে কি হয়? শুধু এফ হবে, এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দিস ইজ সলিউশন। কিন্তু এই এফটা আমরা জানি না, এফটা আমাদের খুঁজে বের করতে হবে। তো যদি এফ খুঁজে বের করতে পারতাম তাহলে একবারে ইন্টিগ্রেট করে দিতাম। এখন আমরা যে কাজটা করব, এফ খুঁজে বের করা যাবে, এটার নাম হলো মেথড অফ গ্রুপিং। এটা আলাদা কোনো মেথড না, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করারই মেথড, শুধু এক্সাক্ট কে সলভ করারই মেথড। মেথড অফ, ওই যে দুটো অঙ্ক এখন করলাম তোমরা, এক্সাক্টে যে দুটো করলাম, এই দুটাকেই আমি আবার এক্সাম্পল হিসেবে নিয়েছি। দেখো 1 নম্বরে, ওই দেখো মনে পড়ছে কিনা দেখো, এটা 8টা dx প্লাস এটা dy ইকুয়াল টু 0, এটা ওই আগের প্রবলেমটা এটা আমরা এক্সাক্ট মেথডে করলাম। বোঝা গেছে? চেনা যাচ্ছে কি? ওটা একটু আগে করলাম, এটা বোঝা যাচ্ছে? একটু আগে এই অঙ্কটা করলাম আমরা। জি স্যার। এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে মেথডে আমরা সলভ করলাম ওই মেথডে করা যায়, আরো সহজ ভাবে করা যায়। দেখো এটাকে আমরা একটা কাজ করেছি, দেখো এটা ভেঙে নিয়েছি, অর্থাৎ 3x² dx প্লাস 4xy dx প্লাস 2x² dy প্লাস 2y dy এই আকারে লিখে নিয়েছি, একদম স্পিল্ড করে লিখে নিয়েছি। বোঝা গেছে লাইনটা? উপরের লাইনটা থেকে নিচের লাইনটা বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। স্পিল্ড করে লিখে নিয়েছি, যদি বোঝা যায় তাহলে আমরা নিচে যাই, ওই লাইনটা আমাদের হারিয়ে যাবে এখন তো, তাই মানে এটাই মনে করি ইকুয়েশনটা। ওকে, এটা হলো আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা যাচাই করেছি এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে দেখো এভাবে লেখা যায় কিনা দেখো তো, dx³ লিখতেও পারো, নাও পারো, সমস্যা নেই। আমাদের দেখো এই টার্মটা ইন্টিগ্রেট করতে কোনো জটিলতা নেই, এই টার্মটা ইন্টিগ্রেট করতে জটিলতা নেই। তোমাদের প্রথম দিন বলছিলাম দেখো, এই টার্মটাও ইন্টিগ্রেট করা যাচ্ছে না, এই টার্মটাও করা যাচ্ছে না, অর্থাৎ এখানে dx অপারেটর y আছে, এটা dy অপারেটর আছে, x আছে।
যদি আমরা পার্শিয়ালি করতাম সেটা আলাদা, যদি পার্শিয়ালি ইন্টিগ্রেট যদি না করি তাহলে ইন্টিগ্রেট করা যাবে না, এটার ইন্টিগ্রেট করা যাবে না, এটাও ইন্টিগ্রেট করা যাবে না। তা আমাদের মেথড অফ গ্রুপিং হলো এই দুটো টার্ম যে দুটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে না, এই দুটাকে আমরা এমন ভাবে লিখবো যাতে ইন্টিগ্রেট করা যায়। বোঝা গেল? খুব সহজ হবে, একদম সহজ হবে, তোমরা পরে বলবে এই মেথডটাই ভালো। তো প্রথম টার্মটা যেমন আছে তেমনই থাক, অথবা এভাবেও লিখতে পারো। এভাবে লিখলে কি হয়, dx³ মানে ডিফারেন্সিয়েট অফ x³ এটা ডিফারেন্সিয়েট করলে কি হয় 3x² dx হয় না? প্রথম টার্মটা এভাবে লেখা যায় কি? জি স্যার। লেখা যায় স্যার। লাস্টের টার্মটা এভাবে লেখা যায় না, dy², এই যে লাস্টের টার্মটা, লেখা যায় স্যার। dy², তাই না? তোমাদের মনে হয় অনেকের এটা জটিলতা আছে, এই যে x dx এটাও যে জিনিস ইন্টিগ্রেশন অফ dx², এটাও সেই জিনিস। একই জিনিস, দুটার ইন্টিগ্রেশন কত হবে জানা আছে? এটার ইন্টিগ্রেট করলে কত হবে নিচের ফর্মটায়? স্যার নিচে স্যার x স্কয়ার। x², আর উপরেরটা? স্যার উপরেরটা স্যার হলো x স্কয়ারই তো হওয়ার কথা স্যার। হ্যাঁ, x²। এটা তো তোমরা সবাই জানো তাই না? ওটা হচ্ছে উইথিন অপারেটর, এটা হলে অপারেট করা হয়নি, ডিফারেন্সিয়েট অপারেটর ভিতরেই আছে। আর এটা কি হয়েছে, ডিফারেন্সিয়েট করে রেখা হয়েছে। তো এই ধরনের ফর্ম ইন্টিগ্রেটর তোমরা জানো, ওই যে পাওয়ার 1 যোগ হবে, ওই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে যা থাকবে ব্র্যাকেটের মধ্যে সেটাই ইন্টিগ্রেট করলে সেটাই পাওয়া যাবে। এটা আসলে বোঝাচ্ছে ডিফারেন্সিয়েট অফ x²। তো x² কে ডিফারেন্সিয়েট করলে 2x dx হয়, তাই না? দুই ফর্মটাই কিন্তু সেম রেজাল্ট, ওই যে আমরা যেবার লিখলাম, এই যে 2y dy থাকলেও ইন্টিগ্রেট করলে যা হবে, dy² কে ইন্টিগ্রেট করলেও তাই হবে। ক্লিয়ার? দুইভাবেই লিখতে পারো। তো ওটা জটিলতা না, জটিলতা হলো আমাদের মাঝখানের টার্মটা। দেখো আমি মাঝখানে একটা টার্ম লিখেছি, এই দুটো টার্মের সমষ্টি কিভাবে লিখতে পারা যায় সেটা আগেই ভাবার দরকার নেই, আমি বলে দিচ্ছি। আগে দেখো ঠিক আছে কিনা। এই টার্মটা কি বোঝাচ্ছে দেখো তো, ডিফারেন্সিয়েট অফ 2x² y না? জি স্যার। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো তো, এই দুটো টার্মকে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটাকে 2x² যদি ইউভি রুল প্রয়োগ করবে ডিফারেন্সিয়েশনের সময়, তাই না? 2x² কে যদি রেখে দিই, y এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy, 2x² dy। ইউভি রুলের নিয়ম হলো প্লাস মাঝখানে। এবার যদি y-টা রেখে দিই, y-টা যদি রেখে দিই তাহলে 2x² এর ডিফারেন্সিয়েট কি হবে, 4x 4x dx। এখানে dx এভাবে ওই যে ইন্টিগ্রেশন করার সময় যেভাবে ডিফারেন্সিয়েট করতে, বোঝা গেল? তাহলে জি স্যার। উপরে দুটো টার্ম একটা টার্মে লেখা যাচ্ছে না? লেখা যাচ্ছে কি? উপরের দুইটা টার্মই একটা টার্মে লেখা যায় এভাবে। এটাকে বলা হচ্ছে গ্রুপিং, মেথড অফ গ্রুপিং। গ্রুপ করে কিভাবে করবে মনে রাখবে যে এখানে dy অপারেটর থাকে আর একটা dx অপারেটর থাকে। গ্রুপ করার সময় সবসময় মনে রাখবে dy অপারেটর থেকে x গুলা নিবে আর dx অপারেটর থেকে y গুলা নিবে, নিয়ে দেখবে যে গ্রুপ করা যাচ্ছে। তাহলে ওই দুটার মানে যোগফলকে একটা টার্মে রূপান্তরিত করা যাবে। যেমন এখানে dy এর কত আছে, x² আছে, x² নিবে, dx এর সামনে যে y আছে y-টা নিবে, অর্থাৎ dy এর x গুলা নিবে আর dx এর y গুলা নিবে, মানে বিপরীত। তাহলে দেখবে গ্রুপ করতে পারবে। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো, তো মনে রাখার একটা কৌশল, তাহলে দেখবে গ্রুপ করা যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে যে এক্সট্রা থাকবে তার ডিফারেন্সিয়েশন ফর্মটা এখানে পাওয়া যাবে,
এখানে যে ওয়াই গুলা থাকবে তার ডিফারেন্সিয়েশন ফর্মটা এখানে থাকবে। যদি থাকে তাহলে মনে করবে যে তাদেরকে গ্রুপ করা যায় এই। আর যারাই এক্সাক্ট তাদের গ্রুপ করা যায় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলাকে। এখন এই যে কনস্ট্যান্ট গুলো অনেক সময় ঝামেলা করতে পারে, তো তুমি এখানে হিসাব নিকাশ করে নিবে যে এখানে আমি 2 না নিলে আমার মিলবে না, তাই এখানে 2 নিছি, x স্কয়ার এখান থেকে y নিছি, তাও মিলছে না, 2 নিলে মিলে যাবে। কোনো এক পাশের আর দুই পাশেরই কনস্ট্যান্ট গুলা নেওয়া লাগে না, এক দিকের গুলা নিলে আরেক দিকের গুলা চলে আসে। দেখো এখানে সবগুলোতে ডি ব্র্যাকেটের ভিতরে আছে, আমি একটাতেও লিখতে পারি বা তিনটা থাকলেও সমস্যা নেই। ডিটা বাইরে রাখলে x³ + 2x² y + y² = 0। আমি বলছিলাম যারা এক্সাক্ট তাদের এভাবে লেখা যাবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন। এটা হলো অরিজিনাল ইকুয়েশন, এটা একটু ভেঙে লিখেছি তাতে কি হয়েছে, এটা অরিজিনাল ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশন এটা। তো এই অরিজিনাল ইকুয়েশনটা এক্সাক্ট বলবো যদি ওই ইকুয়েশনটাকে df = 0 এই আকারে লেখা যায়। লেখা গেছে? দেখো অরিজিনাল ইকুয়েশনটা যদি এই ফর্মে লেখা যায় তাহলে অরিজিনাল ইকুয়েশনটাকে কি বলবো? এক্সাক্ট ডিফারেন্সিয়াল। যত তোমরা আগে জানি ডেল্টা m বাই ডেল্টা y = ডেল্টা n বাই ডেল্টা x এভাবে জেনে নিবে। তো যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয় তাহলে এই ফর্মে লেখা যাবে। দেখো লেখা গেছে df = 0 এই ফর্মে লেখা যাবে, এক্সাক্ট হলেই যাবে। আর যদি যায় তাহলে এটাকে কি করলে ইন্টিগ্রেট করলেই সলিউশন হয়ে যায়। দেখো একে একবার বাই ইন্টিগ্রেটিং করলে কি হয় x³ + 2x² y + y² = কনস্ট্যান্ট। দিস ইজ সলিউশন। এটা হলো সবথেকে সহজ মেথড, অর্থাৎ গ্রুপ করে লেখা, অর্থাৎ 3 লাইনের অঙ্ক, খুব ছোট অঙ্ক এটা। অর্থাৎ ওইটা এই মেথডে করলে তোমাদের দ্রুত সলভ হয়ে যাবে। আমি কোনো মেথড উল্লেখ করে দেইনি যেহেতু, সেহেতু তোমরা চাইলে এই মেথডে করতে পারো। অর্থাৎ আগের যে মেথডে করলাম সেটা না করে, অনেকে এই কাজই করে, খুব দ্রুত এবং শর্টকাটে হয়ে যায়। তাই 2-3টা প্রবলেম প্র্যাকটিস করলেই মনে হবে গ্রুপিং মেথড সবথেকে সহজ। আরেকটা দেখো করালেই গ্রুপিং মনে হবে সহজ। এখানে ওই দ্বিতীয় যে এক্সাক্ট যে দ্বিতীয় যে প্রবলেমটা আমি সেট করেছিলাম সেটা দেখো আমি এই গ্রুপিং মেথডে করেছি। এটা যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তা আগেই আমরা প্রমাণ করেছি, ওই উপরে 7 নম্বর প্রবলেমে এটা করে দেওয়া আছে, এক্সাক্ট মেথডের নিয়মে সলভ করে দেওয়া আছে। তো এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা গ্রুপ করে সলভ করতে পারি। দেখো এটাকে প্রথম লাইনে আমরা ভেঙে নিলাম, একদম স্প্লিট করে নিলাম। ওকে, এই লাইনে ভেঙে নেওয়াটা বুঝতে পেরেছো সবাই? আলাদা আলাদা করে নিলাম, বোঝা গেছে কি সবাই? জি স্যার। এখন এখানে দেখো এইটার জটিলতা আছে, এক্স ওয়াই মিক্সার আছে, এখানে এক্স ওয়াই মিক্সার আছে, এখানে ডিওয়াই অপারেটর এক্স আছে, এটা এক্স ওয়াই মিক্সার আছে। একদম লাস্টের টার্মটার কোনো জটিলতা নেই ইন্টিগ্রেশনের। সো এটাকে গ্রুপ করতে হলে গ্রুপ করবে, গ্রুপ কিন্তু 3-4টা টার্ম মিলেও একটা টার্ম করা যায়। তবে এখানে দেখো এই টার্মটা আর এই টার্মটা দেখতে এক জাতীয় মনে হচ্ছে, সাইন কস আছে। আর পড়ে থাকলো গ্রুপ করার জন্য 2টা টার্ম, লাস্টের টার্মটা তো দরকার নেই, গ্রুপ এর জন্য কোনো গ্রুপ দরকার নেই, লাস্টে 2টো টার্ম পড়ে থাকলো। তো আমরা এই 2টা টার্ম মিলে একটা গ্রুপ করব, আর এই টার্মটা আর এই টার্মটা নিয়ে একটা গ্রুপ করব। এই জন্য আমি পরের লাইনে জাস্ট একটু সাজিয়ে লিখেছি, ওই 2টা টার্ম প্রথমে লিখেছি, এই 2টা টার্ম প্রথমে লিখেছি, আর এই 2টা টার্ম পরে লিখেছি। বুঝা গেল? একটু সাজিয়ে লিখলাম আর কিছু না। আমি বলছি ডিওয়াই এর থেকে এক্স গুলা নিবে, ডিওয়াই থেকে এক্স নিলে কি এক্স স্কয়ার না, আর ডিএক্স থেকে ওয়াই নিলে কি হয় cos y না। এটা গ্রুপ হয়ে গেছে, বোঝা গেল কিনা দেখো। এই যে ডিওয়াই অপারেটরের সামনের এক্স নিব আর ডিএক্স অপারেটরের সামনের ওয়াই নিব, এই দেখো গ্রুপ হয়ে গেছে। স্যার এটা কি সব ক্ষেত্রেই হবে? হ্যাঁ, প্রায় সব ক্ষেত্রে তাই হয়। ওই কনস্ট্যান্টের একটু দুটো মান কম বেশি হয়, তোমরা সেটা হিসাব করে নিবে। গ্রুপ হওয়ার ক্ষেত্রে খেয়াল করবা এই যে এক্স স্কয়ার এটার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে থাকে, আর এই যে cos y
তার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে থাকে, কারণ এটা ইউভি রুল প্রয়োগ করে যে ডিফারেন্সিয়েট করে দুই কারণে, এটা তো ইউভি রুল প্রয়োগ করবে তাই না, এটা ইউভি রুল প্রয়োগ করলে যে ডিফারেন্সিয়েট করলে দুটা টার্ম হবে, সেই দুটা টার্মের একটা এইটা আর একটা এইটা না, আর এই দ্বিতীয়টার জন্য একটা টার্ম এইটা আর একটা টার্ম এইটা। কি কাজ করা হয়, এক্স কিউব কে রেখে দিলে ওয়াই এর ডিফারেন্সিয়েট, বোঝা গেল না, আর ওয়াই রেখে দিলে এক্স কিউ এর ডিফারেন্সিয়েট, তাহলে বোঝাই যাচ্ছে ডিফারেন্সিয়েট ফর্ম এখানে থাকে। কাদের গ্রুপ হবে দেখলেই বোঝা যাবে, এটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে, ওই খুব বেশি না, 2-3টা প্রবলেম প্র্যাকটিস করলেই অনর্গল গ্রুপ করতে পারবে, বোঝা গেল। এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে এই যে এক্স স্কোয়ার কস ওয়াই, এটা ইন্টিগ্রেট করলে কি হবে এক্স কিউব ওয়াই, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, দিস ইজ সলিউশন। এটা সবথেকে সহজ সলিউশন আর কি, গ্রুপিং, মেথড অফ গ্রুপিং। কাদের করা যায়, যারা এক্সাক্ট, অন্য কোনো প্রবলেমকে কিন্তু গ্রুপ করা যায় না, শুধু যারা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন একমাত্র তাদেরকেই গ্রুপ করা যায়, আদারওয়াইজ অন্য কাউকে গ্রুপ করা যায় না। ভেরিয়েবল সেপারেবল কে গ্রুপ করা যায়, আসলে ভেরিয়েবল সেপারেবল নিজেই এক্সাক্ট হয়েই আছে, ওকে কি কিছুই করা লাগে না, ও সরাসরি ভেরিয়েবলটা সেপারেট করে ইন্টিগ্রেট করা যায়, তার মানে তো ওর গ্রুপ করারও দরকার নেই, ও এমনি সরাসরি ইন্টিগ্রেট। আর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এভাবে গ্রুপ করে করে ইন্টিগ্রেট করা যায়। সবাই কি গ্রুপ করাটা বুঝতে পারছো? জি স্যার। এই দুটো টার্ম যে একসাথে গ্রুপ করা যাচ্ছে, তো গ্রুপ করার স্যার সময় আবার একটু তোমাদের বলেন স্যার, আমার এখানে নেট প্রবলেম তো স্যার, থেমে থেমে আসে। গ্রুপ করার সময় একটু খেয়াল করবা যে যেটা ওয়াই অপারেটর সেখান থেকে এক্স নেওয়ার চেষ্টা করবে, আর এক্স অপারেটর থেকে ওয়াই নেওয়ার চেষ্টা করবে, এভাবে লিখবে। আবার এখানে দেখো ডিওয়াই থেকে আমি এক্স নিয়েছি, এই যে এক্স, আর ডিএক্স অপারেটর থেকে ওয়াই নিয়েছি, মানে ওয়াই মানে কস ওয়াই, কিন্তু শুধু ওয়াই নেই তো কস ওয়াই নিয়েছি। তার মানে যে অপারেটর তার বিপরীত ফাংশনটা নিলে দেখবে যে মিলে যাচ্ছে। এখন দেখা গেল তোমার নেওয়ার পরে অনেক সময় এরকম হতে পারে এই যে 2-3 গুলা মিলছে না, আগের প্রবলেমটাই যেমন ছিল, এখানে যদি শুধু এক্স স্কোয়ার নিতে, মনে করো যে ডিওয়াই অপারেটর থেকে এক্স স্কোয়ার নিলে আর ডিএক্স অপারেটর থেকে নিলে ওয়াই নিলে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই নিলে তাহলে দেখবে যে মিলছে না, একটু একটা 2 নেওয়া লাগছে তাই না। অথবা এখান থেকে যদি এই দুটা টার্ম থেকে যদি একটা 2 কমন নিতে আগেই, এই দুটা টার্ম থেকে একটা 2 যদি আগেই কমন নিতে, 2 কমন নেওয়ার পরে তাহলে কিন্তু মিলে যেত। 2 ব্র্যাকেটের বাইরে রাখলেও, 2 এমন একটা কনস্ট্যান্ট যে ব্র্যাকেটের বাইরে রাখলেও সমস্যা নেই, ডি সিম্বলের বাইরে থাকলেও সমস্যা নেই, তাহলে কিন্তু ডি এক্স স্কোয়ার ওয়াই হতো, যে 2 একটা আগেই কমন নিতে। এই যে 2 একটা মাল্টিপ্লাই হয়ে আছে তাই না, দুটা টার্মে একটা 2 মাল্টিপ্লাই হয়ে আছে না, একটা কমন 2, বোঝা যাচ্ছে কি, এই দুটা টার্মে একটা কমন 2 মাল্টিপ্লাই মানে গুণ হয়ে আছে না, জি স্যার। জি স্যার। এই জন্য দেখো এর ভিতরে একটা 2 ঢুকে গেছে। অনেক সময় এই হিসাবটা একটু করা লাগে যে একটা 2 অতিরিক্ত নেওয়া হয়েছে। তাছাড়া ওই ন্যাচুরালি মনে রাখবে যে ডিওয়াই এর সামনের এক্স গুলা নিলে আর ডিএক্স এর সামনের ওয়াই গুলা নিলে গ্রুপ হয়ে যাবে। তারপর গ্রুপ করাটা খুবই সহজ, ভালো করে দেখো। আর কাদের গ্রুপ করবে, যারা এরকম মিক্সার আছে তাদেরকে গ্রুপ করবে, যারা এরকম একা একা পড়ে আছে তাদের গ্রুপ করার কোনো দরকার নেই। এই যে এক্স অপারেটর এক্স ভেরিয়েবল, ওয়াই অপারেটর ওয়াই ভেরিয়েবল, এদের গ্রুপের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। এই দুটা মিক্সার হয়ে আছে, এই দুটাকে গ্রুপ করবে। গ্রুপ করার নিয়ম হলো এরকম, ওয়াই অপারেটর থেকে এক্স, এক্স অপারেটর থেকে ওয়াই নিয়ে এখানে গ্রুপ হয়ে গেল, ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে দিলে দিস ইজ সলিউশন। ওভারঅল কনসেপ্ট অফ গ্রুপিং বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। দিস ইজ মেথড অফ গ্রুপিং, কিন্তু আলাদা কোনো মেথড না, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই সলভ করার মেথড। মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যারা, তারা গ্রুপ করে সলভ করা যায়। তার মানে আমরা দুটা মেথড পেলাম, একটা হলো ভেরিয়েবল সেপারেবল মেথড যেটা গত ক্লাসে পড়াইছি, আর আজকে পেলাম
এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটা ইকুয়েশন আমরা শিখলাম। এখন আমরা যেটা দেখব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে প্রবলেম 8 এটা দেয়া আছে, ওই এক্সাক্ট মেথডে সলভ দেয়া আছে। এখানে দেখো যে এখানে একটা এ দেওয়া আছে, তো এ থাকলে এর মান না জানা থাকলে তো আর এক্সাক্ট কিনা বোঝা যাবে না। তো এখানে প্রথমে প্রশ্নটা এরকম, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট এ সাচ দ্যাট দ্য ইকুয়েশন এক্সাক্ট এন্ড সলভ দ্য রেজাল্টিং ইকুয়েশন। প্রথমে এর মান কি হলে এক্সাক্ট হবে এরা, আর এর মান বসানোর পরে যে এক্সাক্ট হয়ে গেল ওই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা। তো সলভ করা ওই যে গ্রুপ করে করে সলভ করবে। তো এক্সাক্ট হতে হলে অবশ্যই এই শর্ত মেনে চলতে হবে যে ডেল্টা এম বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা এন বাই ডেল্টা এক্স, এটা মেনে চলতে হবে। এক্সাক্ট হতে হলে এটা মেনে চলতে হবে। তো যে এম কে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি, আর এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি। তাহলে এই দুটো সমান হতে হলে কি হতে হবে বলতো? এটা তো 4y, এটা 4y, এটা বাদই দিয়ে দিতে পারো উভয় পক্ষে সমান চিহ্ন। এটা 3x স্কয়ার, এটা ax স্কয়ার। তার মানে যদি এর মান 3 হতো তাহলে তারা এক্সাক্ট হতো, তাই না? ওখানে a না লিখে যদি 3 লিখতো তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট হতো। এই যে ইকুয়েশন দুটো সলভ করতে বলা হচ্ছে, এই যে এই ইকুয়েশনটার এ না লিখে এর জায়গায় যদি 3 লিখতো তাহলে এই ইকুয়েশনটার নাম কি হতো? এক্সাক্ট। বোঝা গেল? জি স্যার। তো প্রথমে ওই এর মানটা বের করতেই বলেছে, বের করা তো কোনো জটিলতা নেই, তোমরা বুঝতেই পারছো। এ ডেল্টা এম বাই ডেল্টা ওয়াই ইকুয়াল ডেল্টা এন বাই ডেল্টা এক্স লিখলেই ওই এর মান বের হয়ে যাবে। এর মান বের হয়ে গেল, বসাই দেওয়ার পরে এই যে গ্রুপ করা হয়েছে, দ্য রেজাল্টিং ইকুয়েশনটা লিখে নিবে, এর মান বসানোর পরে এটা লিখে নিবে। তারপরে একবার কি করবে, স্পিল্ড করে লিখবে, মানে অর্থাৎ ভেঙে লিখবে একেবারে। তারপরে দেখো যে গ্রুপ করবে, এখানে দুটো দুটো করে গ্রুপ হবে, এই দুটো মিলে একটা গ্রুপ, এই দুটো মিলে একটা গ্রুপ। এখানে লেখাই আছে দেখো দুটা গ্রুপ। ওকে, এই গেল বাই ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেট করলেই সলিউশন। বি নম্বরটাও একই কাজ করা হয়েছে। আমাদের এখানে যেটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কারা? তো বলছে কোন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ফর্মে কোন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে যদি লেখা যায় এই ফর্মে তাহলে তাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। হোমোজিনিয়াস, তার মানে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা? যদি কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে যদি লেখা যায় dy dx ইকুয়াল টু ফাংশন অফ y বাই x, ফাংশন অফ y বাই x। তোমরা এই হোমোজিনিয়াস ফাংশনের অয়লার্স থিওরেম পড়েছিলে কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে? ইউলার্স থিওরেম পড়ানো হয়েছিল। অয়লার্স থিওরেম যদি পড়ে থাকো ওখানেও তো হোমোজিনিয়াস ফাংশনের একটা ডেফিনিশন ছিল, তাই না? জি স্যার। হোমোজিনিয়াস ফাংশন বলতে কি বোঝাচ্ছিল মনে আছে? হোমোজিনিয়াস ফাংশন, কোন ফাংশনকে হোমোজিনিয়াস বলা হবে যদি ওই ফাংশনটাকে f x, y এই ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন বলা হবে যদি এই ফাংশনটাকে লেখা যায়, এই ফাংশনটাকে যদি লেখা যায় x টু দি পাওয়ার n ফাংশন অফ y বাই x, x টু দি পাওয়ার n ফাংশন অফ y বাই x, মনে আছে কি? যদি এভাবে লেখা যায় y বাই x, যদি এভাবে লেখা যায় তবে তাকে আমরা বলেছিলাম হোমোজিনিয়াস ফাংশন। ওখানে ছিল ফাংশন। যদি কোনো ফাংশনকে হোমোজিনিয়াস বলবো যদি তাকে লেখা যায় x টু দি পাওয়ার n ফাংশন অফ y বাই x, এই আকারে যদি লেখা যায় তখন তাকে আমরা বলছিলাম হোমোজিনিয়াস ফাংশন। মনে আছে? যাই হোক, তো কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি এই ফর্মে লেখা যায়, এটাই একমাত্র ডেফিনেশন।
এই ফর্মে লেখা যদি যায় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখন বিষয় হলো এই ফর্মে লেখা যাবে কিনা কি করে বুঝবে? হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনা সবথেকে সহজ, চেনার ক্ষেত্রে সবথেকে সহজে চেনা যায়। হোমোজিনিয়াস একটা সব ফাংশনে একেবারে সরাসরি এইভাবে চেনা যায় না, তবে আমি শেখাই দিব ওইভাবে চিনতে পারবে। হোমোজিনিয়াস ফাংশন হলো ফাংশনের বেলায়ও যদি বলি আর ইকুয়েশনের বেলায়, হোমোজিনিয়াস ফাংশন হলো সেই ফাংশন যে ফাংশনের যতগুলা ভেরিয়েবল থাকবে ভেরিয়েবল গুলার পাওয়ারের সমষ্টি সমান থাকবে। সাপোজ এখানে 4টা টার্ম বিশিষ্ট একটা ফাংশন x কিউব y প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার, একাধিক টার্ম থাকতে পারে, নাও থাকতে পারে, দুটো টার্মও থাকতে পারে, হ্যাঁ, প্লাস xy কিউব, আমি কয়েকটা টার্মই দিলাম, আচ্ছা অনেকগুলা টার্মই দিলাম আর কি। এই ফাংশনটা f ইকুয়াল টু যদি এটা হয়, এই f ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস বলছি। হোমোজিনিয়াস হলো এখানে একটা টার্ম আছে, মোট টার্ম কটা? 4টা না, 1টা 2টা 3টা 4টা টার্ম আছে, তাই না? এখানে জি, x এর পাওয়ার হলো 3, y এর পাওয়ার কত? কিছু লেখা নেই মানে 1, তাই না? জি স্যার। পাওয়ার দুটা সমষ্টি কত? 4 না? জি স্যার। আর এখানে শুধু x আছে, তার পাওয়ার 4, এর আর সমষ্টি দরকার আছে না, ও নিজেই 4। এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, দুইজনের পাওয়ারের যোগফল কত? 4। এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার কত? 3, দুইজনের পাওয়ারের যোগফল কত? 4, তাই না? জি স্যার। যে ফাংশনের সবগুলো টার্মের ভেরিয়েবলের পাওয়ারের সমষ্টি সমান থাকে ওই ফাংশনকে আমরা বলি হোমোজিনিয়াস ফাংশন। এটা একটা প্রসেস, চেনার উপায়। ক্লিয়ার? জি স্যার। সবগুলো টার্মের ভেরিয়েবল গুলার পাওয়ারের সমষ্টি সমান থাকে তাদেরকে বলে হোমোজিনিয়াস। যারাই হোমোজিনিয়াস ফাংশন তাদেরকে ফাংশন অফ y বাই x আকারে লেখা যায়। সেটা তোমরা ওখানে পড়ে আসছো, আমাদের এখানেও লেখা যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেলায়ও তাই, ওই dx এবং dy এর যে কোএফিসিয়েন্ট টার্ম গুলা থাকবে, এই সবগুলা টার্মের যদি ভেরিয়েবল গুলার পাওয়ারের সমষ্টি সমান থাকে তখন ওই ফাংশনকে আমরা হোমোজিনিয়াস ফাংশন বলবো। এখানে একটা দেখো দেওয়া আছে হোমোজিনিয়াস ফাংশন, এই যে এখানে একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। আমরা এটা আগে যাই। এই যে x স্কয়ার এই টার্মের ভেরিয়েবলের পাওয়ার, এই টার্মে x স্কয়ার, এখানে x আর y আছে, দুইজনের সমষ্টি কত? 2 হবে। তার মানে সবগুলা টার্মের ভেরিয়েবলের পাওয়ারের সমষ্টি হলো 2। That means this differential equation is homogeneous. এটা নির্ণয় করা সবথেকে সহজ না, চেনার উপায়? জি স্যার। এই জায়গায় দেখো আসলে আমাদের ডেফিনিশনটাই হলো মূল। dy বাই dx সমান ফাংশন অফ y বাই x আকারে লেখা যাবে, কিন্তু কিছু হোমোজিনিয়াসের আমি একটা দিয়েছি ওই টাইপের, যাতে তোমাদের কখনো ডিফিকাল্টিজ না পড়তে হয়। এই টাইপেরটা আসলে ওইভাবে পাওয়ার সমান বলে লেখা যায় না, এটাও হোমোজিনিয়াস ফাংশন। এটার ক্ষেত্রে চেনার উপায় হলো, তোমাদেরকে বলছি, এখানে পাওয়ার 1 আছে, এখানেও পাওয়ার 1 আছে, তার মানে এখানেও 1 হতে হবে, তাই না? কিন্তু এখানে কি আছে? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখ x স্কয়ার ফাংশন আছে ভিতরে আর উপরে রুট আছে, তো স্কয়ার আর রুট বলতে 1/2 বোঝায়, দুটো গুণ করলে কত হয়? 1 হয় না? এভাবে একটু তোমরা, এটা এক ধরনের বলা যায় যে ছল চতুরি আমরা বলি, বা ওই কি বলবো, যেটাকে বলা হয় যেটা লিগ্যাল কোনো ওয়ে না, মানে তুমি জাস্ট তুমি মনে রাখার জন্য বা চেনার সুবিধার্থে তুমি করছো। এগুলা রুট এমন থাকতে পারে, কিউব রুট যদি থাকে তাহলে 1 হতে হলে কি হতো? x কিউব যদি টার্ম থাকতো, বুঝা গেল?
তাহলে এই কিউব আর এই কিউব, এটা কিউব রুট আর এটা কিউব, দুটো মিলে আমরা ধরতাম 1 পাওয়ার। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো সবগুলো টার্মের পাওয়ার হলো 1, এটা 1, এটা 1, আর এটা হচ্ছে স্কোয়ার থাকলো তার উপর রুট আছে, দুটো মিলে 1 ধরছি। ওকে, জি স্যার। আচ্ছা আরো একটা তোমাদের দেখাচ্ছি, যদি ডিফিকাল্টিজ আমাদের অ্যারাইজ করে, ওই রুটের ঝামেলা থাকার জন্য আমি এখানে আরো একটা দিয়েছি। এখানে পাওয়ার হলো কত, 3 না? এটা 2 আর একটা দরকার, দেখো এখানে স্কোয়ার আছে আর রুট আছে, মিলে 1 ধরছি, তাহলে 3, এখানে এটা 1 1 আর এটাতে 1 ধরছি, তাহলে 3টা 1 যোগ করলে 3 হয়। তো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কে তোমরা কি বুঝতে পারছো আমার কথা? চেনা যাবে? জি স্যার। খুব সহজে চেনা যাবে। আচ্ছা, এখানে একটা থিওরেম আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের পদ্ধতিও এই থিওরেমের মধ্যেই লুকায়িত আছে। থিওরেম আমি প্রবলেম আকারেই লিখেছি, দেখো তোমাদের সুবিধার্থে। তোমরা অনেক সময় থিওরেম বললে পড়তে হবে কিনা হবে এরকম বলো তো। Show that the transformation y equal to vx, the first order homogeneous equation এত reduces in variable separable equation। অর্থাৎ এই ট্রান্সফর্মটা ইউজ যদি করি আমরা, তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে রূপান্তরিত হয়। তার মানে বোঝাই আছে ভেরিয়েবল সেপারেবল যদি তৈরি হয়ে যায়, তার সলিউশন হলো ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে। তার মানে শুধু ইউজ করতে হবে, যারাই হোমোজিনিয়াস তাদের এই ট্রান্সফর্মটা প্রথমে ইউজ করব, ইউজ করলেই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে পরিণত হবে। তখন ওই ভেরিয়েবল সেপারেবলের নিয়মে সলভ করব, সলভ করলে আমাদের সলিউশন হয়ে যাবে। তো যাই হোক, এই থিওরেমটার প্রুফ আমি এখানে দিয়েছি। তো তাদেরকেই হোমোজিনিয়াস, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো তখনই যখন এটাকে এই ফর্মে লেখা যাবে। এই ফর্মে লেখা গেলে হোমোজিনিয়াস বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। আমি তোমাদেরকে চেনার উপায় একটু বললাম সহজে, সেটা চেনার জন্য। তাছাড়া এটাই কিন্তু ডেফিনিশন, এই ফর্মে লেখা গেলে তাদেরকে বলা হবে হোমোজিনিয়াস। এটাই একমাত্র পথ হোমোজিনিয়াসের। কিন্তু যাতে তোমরা এইভাবে প্রত্যেকটা এরকম ফর্ম বানাইয়ে দেখবে হোমোজিনিয়াস কিনা, সেজন্য একটা চেনার উপায় বলে দিলাম। যাদের প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলে পাওয়ার সমষ্টি সমান, তারাই হোমোজিনিয়াস। চিনতে পারবে তো, তাই না? তো এই ফর্মে যদি লেখা যায় তখন তাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের ওই যে ট্রান্সফরমেশন থিওরেম বলছে y = vx, যদি এটা অ্যাপ্লাই করি এর উপর, তাহলে এটা ভেরিয়েবল সেপারেবল হবে। দেখো আসলে হয়েও গেছে। এটা y = vx যদি ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করেছি dy dx, ডান দিকে ডিফারেন্সিয়েট করলে v uv রুল প্রয়োগে ডিফারেন্সিয়েট করব, v রেখে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, x টা রেখে v কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dv dx হয়। সো ইউভি রুল প্রয়োগ করে এটা ডিফারেন্সিয়েট করেছি, এই দুটো মান y = vx, আর dy dx এর যে মান এটা পেলাম, এটা এই যে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। dy dx এর জায়গায় বসাই দাও এইটা, যেটা এখানে পেলাম, আর y/x এর মান কত হবে তাহলে? v বসিয়ে দিলাম। বসাই দেওয়ার পরে দেখো এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি পাওয়া যাচ্ছে? ওই ভিটা এক পাশে পার করে দিলাম, তাহলে v - g of v = x / dv/dx, এটা পাওয়া গেল। এটা বোঝাই যাচ্ছে ভেরিয়েবল সেপারেবল। এটা শুধুমাত্র v টার্ম, আর এখানে একটা শুধুমাত্র x টার্ম আছে। এটা আমি আরো ফ্ল্যাট আকারে যদি লিখি, এটার সাথে এটা গুণ, আর x dv তো আছে, এই যে x dv এত dx। v টার্মটা আসলে x এর সাপেক্ষে না রেখে dv এর সাথে যদি দিই তাহলে ভাগ হয়ে যাবে, x টার্মটা dv এর সাথে না রেখে যদি dx এর সাপেক্ষে রেখি তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? এটা তো
প্রথম ক্লাসেই বোঝালাম তোমাদেরকে, বোঝা গেল? এটা ভি টার্ম, এক্স এর সাপেক্ষে না রেখে এই টার্মে দিলে কি হবে? ভাগ করে দিবে, তাই না? আর এক্স টার্মটা যদি এই টার্মে দাও, অসুবিধা আছে কি বুঝতে? না স্যার বুঝতে পারছি। না স্যার আচ্ছা, ঠিক আছে এটা তো ভেরিয়েবল সেপারেবল, তাই না? দেখো, এটা জি, এক্স অপারেটর এক্স, এটা ভি অপারেটর ভি, দ্যাট মিন্স দিস ইজ ভেরিয়েবল সেপারেবল। তো একে ডাইরেক্টলি ইন্ডিকেট করলেই হয়ে যাবে। আমরা খুব সংক্ষেপে একটা প্রবলেম তোমার এই সুযোগে বলে সলভ করে দিই। আমার এখানে প্রবলেম সব সলভ করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা অন্তত আজকের ক্লাসে আমি তোমাদেরকে সলভ করে দিই, সেটা হচ্ছে এটা দেখো, একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে ডিওয়াই বাই ডিএক্স আকারে লিখলে এভাবে লেখা যায়। তো এখানে আমি ওয়াই বাই এক্স আকারে লেখা যায় সেটা দেখাইনি, ও দরকার নেই, কারণ দেখে চিনতে পারছো হোমোজিনিয়াস। ঠিক আছে, তুমি এখানে জাস্ট বলবে সিন্স ইকুয়েশন 1 ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। ওই ফর্মে লেখারই দরকার নেই, তুমি বুঝতেই পারছো হোমোজিনিয়াস। এটা এক্স স্কয়ার, এটা ওয়াই স্কয়ার, এখানে এক্স আর ওয়াই আছে, দুটো মিলে পাওয়ার 2। হোমোজিনিয়াস যেহেতু বুঝতে পারছো, ডাইরেক্টলি বলবে যে ইকুয়েশন 1 ইজ হোমোজিনিয়াস, ফর্ম বানানোর দরকার নেই। ওকে, যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন, তখন তুমি লিখলে y = vx একটা ট্রান্সফর্ম ধরে নিলে। যদি ধরে নিয়ে তাহলে ওই যে আগে যে কাজটা করলাম dy dx এটা পাওয়া গেল, এই মানটা ওখানে বসাই দিবে। dy dx এর জায়গায় বসাই দিবে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, y এর মান এই vx টা বসাই দিবে। ট্রান্সফর্ম করলে সবই করতে হবে, এটা y এর জায়গায় vx বসাই দিলে হরে কি আছে 2x y, y এর জায়গায় vx বসাও 2x v, বোঝা গেছে? সব বসিয়ে দিলাম, ট্রান্সফর্মটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখান থেকে দেখো এক্স স্কয়ার কমন নিয়েছি, এখানে এক্স স্কয়ার আছে, উভয় পক্ষে হর এবং লব থেকে এক্স স্কয়ার বাদ দিলে যেটা থাকে সেটা এটা। ওকে, অসুবিধা আছে বুঝতে? না স্যার, না স্যার। এই ভিটা যদি ডান পাশে পার করে দিই এখানে, তাহলে কি হবে? মাইনাস ভি হবে না? জি স্যার। এখানে মাইনাস ভি আছে। ওকে, জি স্যার। আচ্ছা, মাইনাস ভি যদি একটা টার্মে রূপান্তরিত করি তাহলে কি হয়? লসাগু, যোগ বা বিয়োগ বোঝায়, তোমরা ছোটবেলায় করেছো। লসাগু তো এর ভি এর নিচে কিছু নেই, 2v লসাগু হবে। তাহলে কি হবে? এটা যা আছে তাই, -1 + 3v স্কয়ার, এই মাইনাসটা আমি গুণ করে দিয়েছি আর কি, এই টার্মের সাথে আর এই টার্মের সাথে। আর এই ভি এর ক্ষেত্রে কি হবে? এটার সাথে এটা তো গুণ হয়ে যায়, তাই না? সরাসরি 2v স্কয়ার। যোগ বিয়োগ তো পারোই তোমরা, তাই না? জি স্যার, লসাগু স্যার বুঝতে পারছি। এটা এখান থেকে 3v স্কয়ার - 2v স্কয়ার, অর্থাৎ শুধু একটা v স্কয়ার থেকে -1, এটা পাওয়া গেল। এগুলাই তেমন কিছু না, এগুলো তো জাস্ট সিম্পলিফাই করলাম, মানে ট্রান্সফর্ম বসাই দিচ্ছি, মানে একটু সরলীকরণ করলাম। তার মানে আমরা পেলাম এটা ইকুয়াল, এই টার্মটা ইকুয়াল পেলাম এই টার্মটা। ওকে, এখান থেকে ভেরিয়েবল সেপারেট করে লিখলে কিভাবে লেখা যায় দেখো তো। এই ভি স্কয়ার -1 কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি কি লেখা যায়? ভাগ আকারে না? জি স্যার। আর 2v টা যদি বাম পাশে নিয়ে আসি, এই 2v টাকে স্যার লব হয়ে যাবে স্যার। জি স্যার। হ্যাঁ 2v dv। আচ্ছা, যদি dx টাকে ডান পাশে নিয়ে যায়, dx টাকে যদি ডান পাশে নিয়ে যায় উপরে চলে যাবে, তাই না? জি স্যার, লব হয়ে যাবে স্যার। আর x টাকে যদি ডান পাশে নিয়ে যায়, হর হয়ে যাবে স্যার। ওকে, দ্যাট মিন্স দিস ইজ ভেরিয়েবল সেপারেট করে ফেললাম। এখন ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশনটাও দেখো এই অঙ্কটার জন্য সহজ। দেখো হরে যা আছে তার ডিফারেন্সিয়েট ফর্মটা লবে আছে, সো ইন্টিগ্রেট করলে ln v স্কয়ার -1 হবে, তাই না? বুঝতে পারলাম কি? জি স্যার, বুঝতে পারছি। আর 1/x এর ইন্টিগ্রেট করলে কি হবে? লন এক্স স্যার। ln x প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখান থেকে দুটা ln, একটা লিখলে cx লিখবে, তার মানে v স্কয়ার -1 = cx।
ln তুলে দিলে অনেক সময় c প্লাস x লেখে অনেকে, বা x প্লাস c লেখে, x প্লাস c হবে না, cx হবে। এটা মনে হয় তোমাদের প্রথম দিন বলেছি, তাই না? জি স্যার বলছিলেন স্যার। এই ভি এর মানটা কিন্তু বসাই দিবে, কারণ আমাদের যাকে সলভ করছে অরিজিনাল ইকুয়েশনে কিন্তু আসলে ভি নেই। অরিজিনাল ইকুয়েশনটা ওই yx আছে, তো স্যার ভি y এর ইকুয়ালস মান টু দেব। bx থেকে আসছে স্যার। জি স্যার। হ্যাঁ, ও বসাই দিলে এটাই আমাদের সলিউশন। আমরা কিন্তু একবারই ইন্টিগ্রেট করছি। আসলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেট করবে। তোমাদের ইন্টিগ্রেশন যখন পড়েছিলে, তোমরা ইন্টিগ্রেশন যখন পড়েছিলে তখনও কিন্তু, বা এখন যখন পড়তেছো তখনও কিন্তু কায়দা কৌশলে তাকে ইন্টিগ্রেট করতে, তাই না? ওই যে মেথড অফ সাবস্টিটিউশন কি করতে, জি স্যার। জি যে স্যার। একটা কিছু ধরে নিয়ে প্রতিস্থাপন করে আবার বসাচ্ছ, তাই না? এখানেও দেখো আলটিমেটলি তাই করছি বারবার। তাকে ইন্টিগ্রেট কি করে করব সেই চিন্তায় ঘুরছি। ইন্টিগ্রেট করার জন্য ওই ইন্টিগ্রেশনের সময়ও কিন্তু এই কাজ করেছে, y = vx ধরনের এরকম টাইপেরই তো। না হলে x = sin থিটা রয়েছে, একটু যা ধরেছো সেভাবে বলি, x = sin থিটা। না হলে z ধরেছো, তাই না? x² = z, এরকম ধরে ডিফারেন্সিয়েট করে তারপর ইন্টিগ্রেশনের মধ্যে বসাইছো, তাই না? এখানেও কিন্তু তাই আছে, ইন্টিগ্রেশন সিম্পলটা আমরা দিচ্ছি না। তাই আমি তো চাইলে এখানে একটা ইন্টিগ্রেশন সিম্পল দিয়ে দিতাম, তাই না? স্যার এখন তো তাহলে হলো ইন্টিগ্রেশন সিম্পল দিয়ে দিলেন, তাহলে এখন কি করে চেঞ্জ করব, চেঞ্জ করে বসাই দিই। ঘটনাটা আসলে তাই, ইন্টিগ্রেট করব, তার জন্য আমার যা করা লাগে সেই কাজ করব। তবে এই এক একটা মেথডের জন্য এক এক রকম হবে। দিস ইজ হোমোজিনিয়াস, আর কোনো নেই। হোমোজিনিয়াস এর সলভ কিন্তু সহজ। হোমোজিনিয়াস এর ক্ষেত্রে কি করবে, y = vx ট্রান্সফর্ম করে নিবে, ট্রান্সফর্ম করলেই সে ভেরিয়েবল সেপারেবল হয়ে যাবে, আর তখন তাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে দিবে। ক্লিয়ার? এটা দেখো করে দেওয়া আছে। আমাদের এখানে দুটো প্রবলেম আমি দেখছি না করে দেওয়া আছে। আমি সাধারণত বেশিরভাগ করে হোমওয়ার্ক রাখিনি স্লাইডে, কিন্তু এখানে দেখা গেল দুটো প্রবলেম না করে দেওয়া আছে। তবে এই দুটো প্রবলেম তোমরা এই যে দুটো বই রেফারেন্স বলেছি ওখানে আছে, পাবা। এই উপরেরটা মনে হয় করেই দেওয়া নাই, এটা এসএল রসের বইতে আছে, আর এটা বিডি শর্মার বইতে আছে। এটা করে দেওয়া আছে, বিডি শর্মার বইতে এই 2 নম্বরটা করে দেওয়া আছে, আর উপরেরটা এসএল রসের বইতে এক্সারসাইজে আছে। তো তোমরা চেষ্টা করবা পারো কিনা। ওকে, আজকে এ পর্যন্তই। আমরা হোমোজিনিয়াস অর্থাৎ আমাদের 3টা মেথড ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভের শিখলাম, আর আমাদের 2টা মেথড আছে। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির 5টা মেথড আমি তোমাদের, মেথড আরো আছে 10-12টা মেথড, তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি 5টা। তার মধ্যে 3টা হলো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির 5টা মেথড আছে, তোমাদের জন্য 5টা আছে, বইতে অনেক আছে, তোমাদের জন্য 5টা আছে। তার 3টা হয়ে গেল, আর 2টা আমরা পড়ব। এখানে 2টা বার্নৌলি ইকুয়েশন লাস্ট, এটা তো এই 2টা ইকুয়েশন হয়ে গেলে, 2টা মেথড হয়ে গেলে আমাদের শেষ। পরে আমরা ফার্স্ট অর্ডার নট ফার্স্ট ডিগ্রির একটা দিয়েছি, তারপরে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন দিয়েছি, এটা অ্যাপ্লিকেশন। তারপরে শেষ হবে ফার্স্ট অর্ডার, তারপরে আমরা হায়ার অর্ডারে যাব। অর্থাৎ আমাদের অনলাইনে ক্লাসে স্লো হচ্ছে তো দেখছি। আসলে এই লেখা যারা বোর্ড ব্যবহার করছে তাদের জন্য ভালো, আর যারা বোর্ড সরবরাহ করেনি যাদের, তাদের একটু ডিফিকাল্ট হচ্ছে, দেরি হচ্ছে, লেখা যাচ্ছে না, তো এখানে লেখা যায় না আসলে। আচ্ছা, তোমরা ভালো থাকো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই।